আবারও রাজপথে জামায়াত সহ কয়েকটি ইসলামী দল। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি। রাজধানীতে আজ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আমাকে ধরছে, একজন ডাক দিয়ে বলতেছে তোমাকে বড় ভাই ডাকে। তারা একটা গ্রুপিং এর মাধ্যমে থাকে, তারা ৩-৪ জন সামনে থাকে আর একজন হচ্ছে একটু দূরে থাকে। রাত নামলেই ভয়ঙ্কর হাতির ঝিল ৩০০ ফিট সড়ক, আলোর স্বল্পতা, চলাচল কমার সুযোগ নেয় ছিনতাইকারী চক্র। পুলিশ টহল থাকলেও বন্ধ হচ্ছে না অপরাধ। এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ন্যাটোর আদলে সৌদি আরব পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি। যে কোনো এক দেশ আক্রান্ত হলে একসঙ্গে জবাব দেবে রিয়াদ, ইসলামাবাদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজান। ঐক্যমত্য কমিশনে আলোচনার মধ্যেই রাজপথে নামছে জামায়াত সহ কয়েকটি ইসলামী দল। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আজ রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলগুলো। জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল বায়তুল মোকাররম ও প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচি পালন করবে। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, বিগত সরকারের দুর্নীতি ও নির্যাতনের বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ বেশ কয়েকটি দাবি তাদের। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছে জামায়াত সহ কয়েকটি ইসলামী দল। এই মুহূর্তে বায়তুল মোকাররমের সামনে আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। কর্মসূচি রয়েছে রাজধানীতে। আমি এই মুহূর্তে আছি বায়তুল মোকাররমের উত্তর গেটে। এখানে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা ঠিক জোহরের পরেই তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি শুরু করবে। এবং এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এখন পর্যন্ত আসলে যে নেতাকর্মী তাদের আসলে কোনো সমাগম নেই, যেহেতু আসলে তাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে যেহেতু আজকে বিসিএস পরীক্ষা চলছে, সেই ক্ষেত্রে তাদের যে নেতাকর্মী তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে দুপুর ১টার পর যাতে তারা তাদের যেই কর্মসূচি এবং সেই কর্মসূচির আলোকে এবং যে নেতাকর্মীরা আছেন তাদেরকে যাতে দুপুর ১টার পর আসলে তারা মাঠে নামে সেই নির্দেশনা কিন্তু তাদের কেন্দ্র থেকে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে দুপুর ১টার পর যে তাদের যে নেতাকর্মী তাদের হয়তো বা এখানে ভিড় জমবে এবং তারা আসতে শুরু করবেন। এবং এই মুহূর্তে এখানে আমরা দেখছি যে তারা বিভিন্ন যেই কার্যক্রম এবং সাউন্ড সিস্টেম সেই সাউন্ড সিস্টেমের কাজ করছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং এছাড়াও অন্যান্য দিকে যেমন দক্ষিণ গেটে জামাতে ইসলামীর প্রোগ্রাম রয়েছে এবং অন্যান্য যে আরও ৬টি যেই দল রয়েছে সেই দলগুলোর কর্মসূচি রয়েছে এবং তারা আসলে যেই দাবিগুলো নিয়ে আজকে মাঠে নামছে সেই দাবির মধ্যে অন্যতম হচ্ছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান এবং আওয়ামী লীগ সহ যে ১৪ দল আছে সেই ১৪ দলের বিচারের দাবি তারা করছেন। তো ঠিক জোহরের পর শুরু হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ। এই ছিল বায়তুল মোকাররম থেকে এখনকার মতো আমার কাছে সব শেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমে। নানা চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশ গণতন্ত্র রক্ষায় সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তারা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মনির সাতুরির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি সরকারের সংস্কার কার্যক্রমকে স্বাগত জানান তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে ইইউর কার্যকর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধি দল। আজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা।
মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তার সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে বুধবার প্রথম দিনের জবানবন্দিতে ২০১৮ সালে কোটা প্রথা বাতিল, ২০১৯ সালের একতরফা ডাকসু নির্বাচন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দমন পীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দিচ্ছেন 2 শহীদের পরিবার। সকালে এই মামলায় গ্রেফতার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকেই প্রায় 1.5 ঘন্টা সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। এবং গতকালকের 1.5 ঘন্টার জবানবন্দিতে তিনি আন্দোলনের প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন। 2018 সালে কোটাবিরোধী আন্দোলনটা কোন প্রেক্ষাপটে শুরু হয়েছিল এবং 2024 সালের কোটাবিরোধী আন্দোলনটা কোন প্রেক্ষাপটে তুলে ধরা শুরু হয়েছিল সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন। এবং আন্দোলন শুরুর পরে 19 জুলাইয়ের বিকেল পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটেছিল তার সঙ্গে এবং আন্দোলন করতে গিয়ে কিভাবে কর্মসূচিগুলো ঠিক করা হতো এইসব সামগ্রিক বিষয় এবং পুলিশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নির্বিচারে সন্ত্রাসী কর্মকাণ্ড সেই বিষয়গুলো তুলে ধরেছিলেন গতকালকে। আজকে সকাল 11টার পরে নাহিদ ইসলাম দ্বিতীয় দিনের সাক্ষ্য দেওয়া শুরু করেন এবং দ্বিতীয় দিনের সাক্ষ্যের শুরুতেই 19 জুলাইয়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে 19 জুলাই বিকেলের দিকে তিনি রাজধানীর নন্দীপাড়ায় এক বন্ধুর বাসায় গিয়ে আশ্রয় নেন। ওই দিন রাত আনুমানিক 2:30টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং বাসা থেকে তুলে নিয়ে গিয়ে একটি প্রাইভেট কারে নেন এবং প্রাইভেট কারে তোলার পরে তাকে হ্যান্ডকাপ পরানো হয় এবং চোখে কালো কাপড় বাঁধা হয় এবং তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পরে সেখানে কয়েক দফা তাকে নির্যাতন করেন এবং আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু কোনো কিছুতেই কাজ না হওয়ার পরে প্রায় 24 ঘন্টায় বেশ কয়েকবার নির্যাতনের ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং 24 ঘন্টা পরে তাকে পূর্বাচলের একটি ব্রিজের পাশে তাকে অজ্ঞানত অবস্থায় ফেলে রেখে যায় এবং তারপরে তিনি সেখান থেকে তার বাসা বনশ্রীতে চলে যান এবং বনশ্রীতে আসার পরে তার পরিবারের লোকজন তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে এবং গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পরেও সেখানে ডিজিএফআইয়ের লোকজন গিয়ে তাকে আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেন। তিনি যদি আন্দোলন প্রত্যাহার না করেন তাহলে অন্য সমন্বয়কদের গুম করা হবে বা অন্য সমন্বয়ক যারা গুমের অলরেডি করা হয়েছে তাদেরকে আর ফেরত দেওয়া হবে না, সেই বিষয়গুলো নিয়ে তাকে চাপ দেওয়া হয়। তারপরেও তিনি আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি। এরপরে 23 জুলাইয়ের ঘটনা। 23 জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিজিএফআই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং ওই সংবাদ সম্মেলনে তাকে বলতে বলা হয় যে এই আন্দোলন তারা প্রত্যাহার করছেন এবং আন্দোলনে এতদিন পর্যন্ত যে নাশকতাগুলো হয়েছে সেই নাশকতাগুলো বিএনপি জামাত আন্দোলনের মধ্যে ঢুকে করেছে, এটি যেন বিএনপি জামাতের উপর দায় চাপানো হয় সেই বিষয়গুলো তাকে বলতে বলা হয়। কিন্তু সেখানেও তিনি রাজি না হওয়ায় তাকে আবার গণস্বাস্থ্য হাসপাতালে ফেরত নিয়ে আসা হয় এবং এরপরে তাকে আবারও কয়েকদিন পরে 2 দিন পরে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়। সেখানে আরও যে 6 জন সমন্বয়ককে পরে ডিবি কার্যালয়ে গিয়ে রাখা হয় এবং সেখানেও আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। তিনি সেটি চাপে কাছে মাথা নত করেননি। সেই বিষয়গুলোই এখন পর্যন্ত তার জবানবন্দিতে তুলে ধরেছেন। বাকি জবানবন্দি তিনি এখনও দিচ্ছেন। প্রসিকিউশন আশা প্রকাশ করছে যে দুপুরের মধ্যেই অর্থাৎ 1টার মধ্যেই নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র হাতির ঝিল ও 300 ফিট সড়ক। দিনে ভিড়, আলো, নিরাপত্তা সবই ঠিকঠাক, কিন্তু রাতে নেমে আসতেই বদলে যায় দৃশ্যপট। অন্ধকার আর ফাঁকা রাস্তায় সুযোগ নেয় ছিনতাইকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তা উপেক্ষা করেই চলে নানা অপরাধ। স্বপন আহমেদের বিস্তারিত রিপোর্টে। ব্যস্ত রাজধানীতে কিছুটা স্বস্তির ছোঁয়া নিতে অনেকেই ছুটে যান হাতির ঝিলে। কিছুদিন ধরে সেই স্বস্তিতে গুড়ে বালি।
সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাতিরঝিলের কয়েকটি স্পটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে ফ্লাইওভারের নিচের পথ, পানির ধারে নির্জন রাস্তা আর যেখানে স্ট্রিট লাইট নেই সেসব জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়। সন্ধ্যার পর এখানে যারা আসেন কিংবা এই সড়কটি যারা ব্যবহার করেন প্রায়ই নিরাপত্তাহীনতা বোধ করেন তারা। সম্প্রতি কিছু ছিনতাইয়ের ঘটনা এই শঙ্কাকে আরও বাড়িয়েছে, যা সাধারণ মানুষের নিত্যদিনের ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছি ভুক্তভোগী সাধারণ মানুষ এবং পুলিশের সঙ্গেও। কাজ শেষ করে সন্ধ্যায় অফিসে ফিরছিলেন অনলাইন ডেলিভারি কাজ করা সায়েম। হাতিরঝিলের রামপুরা সেতুর কাছে তাকে ঘিরে ধরে ৩-৪ জন। বর্ণনা দিচ্ছিলেন সেদিনে তার সঙ্গে ঘটা ভয়ঙ্কর পরিস্থিতির। 5 জন আমাকে ধরছে, একজন ডাক দিয়ে বলতেছে তোমাকে বড় ভাই ডাকে, তো ঘিরা বলতেছে তুমি কই থাকো। তারা একটা গ্রুপিংয়ের মাধ্যমে থাকে, তারা 3-4 জন সামনে থাকে আর একজন হচ্ছে একটু দূরে থাকে। একই অবস্থা পূর্বাচলের 300 ফিট সড়কেও। এখানেও নিয়মিতই ঘটছে ছিনতাই, ডাকাতি আর হত্যার মতো ঘটনা। পুলিশ টহল থাকলেও সুযোগ বুঝে কাজ শেষ করে সটকে পড়ছে অপরাধীরা। পুলিশের তথ্য বলছে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পড়েছে মাত্র 7টি, আর 300 ফিটে ছিনতাইয়ের ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ পড়েছে মাত্র 4টি। তবে সাধারণ মানুষের ধারণা আরও অনেক ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ করেন না অনেকেই। মহানগর পুলিশের এই কর্মকর্তা বলছেন জোরদার করা হয়েছে পুলিশ টহল। অপরাধী ধরপাকড় ও টহল বাড়ানোয় আগের চেয়ে ছিনতাইয়ের ঘটনা কমেছে বলেও দাবি তার। পুরো রাজধানী জুড়ে ছিনতাই এবং যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা চলমান রয়েছে। রাজধানীর এই অন্যতম বিনোদন কেন্দ্রগুলোতে এমন অপরাধের ঝুঁকি শুধু সাধারণ মানুষেরই নয়, বরং পুরো শহরেরই নিরাপত্তা ব্যবস্থারও বড় একটি চ্যালেঞ্জ। নিয়মিত পুলিশি টহল, সড়কগুলোতে সিসি ক্যামেরা এবং সড়কের বাতিগুলো যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে রাতের এই অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই কমবে না, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মালয়েশিয়া পাঠানোর কথা বলে টেকনাফে আটকে রেখে মুক্তিপণ আদায়। বিজিবির অভিযানে 11 জন উদ্ধার, মানব পাচারে জড়িত অভিযোগে আটক 12। রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস। আর চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ, তাই 24 সেপ্টেম্বর পর্যন্তই প্রার্থীরা প্রচারণা করতে পারবেন। এই কারণে আসলে যে সময়টুকু বাকি আছে সেই সময়টুকু তারা নষ্ট করতে চান না। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা তাদের সহপাঠী, ছোট ভাই ছোট বোন যারা আছেন তাদেরকেও কিন্তু নিয়ে এসে তাদেরকে কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নানা প্রতিশ্রুতি দিয়ে আসলে ভোট চাচ্ছেন। এখানে আসলে 2 জন প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে প্রচারণা চালাচ্ছেন। একজন স্বতন্ত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে ভোট করছেন রাহুল আগাওয়ার প্রভাত রাকসু থেকে, এবং আরেকজন ভোট করছেন ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম থেকে সিনেট সদস্য পদপ্রার্থী সাফিন আজমির। তারা এখানে আসলে প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণা চালিয়ে আসলে তাদের কাছে তারা ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে আসলে যদি বলা চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই যে চিত্রটি, এইটি কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে আসলে বিরাজ করছে। শুধু এই রাজশাহী পরিবহন মার্কেট চত্বর নয়, পরিবহন চত্বরের পাশাপাশি টুকিটাকি চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন, এটি মমতাজউদ্দিন কলা ভবনের সামনে থেকে শুরু করে প্রতিটি ভবনের সামনে কিন্তু প্রচুর পরিমাণ প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে তারা আসছেন এবং তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা নানা প্রতিশ্রুতিও আসলে দিচ্ছেন। তারা যেটি বলছেন যে আসলে তারা নির্বাচিত হতে পারলে আসলে সর্বোচ্চ শিক্ষার্থীদের জন্য যা যা করণীয় তাই করবেন, এমনটি আসলে আমরা পাশে দেখছি। আরেকটি প্যানেলের প্রার্থীরা তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এভাবে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে রাকসু নির্বাচনকে ঘিরে প্রায় 12টি প্যানেল এখানে দাঁড়িয়েছে। সেই 12টি প্যানেল এর মধ্যে একটি রয়েছে স্বতন্ত্র প্যানেল, পাশাপাশি বিভিন্ন প্যানেল রয়েছে, রাজনৈতিক সংগঠনগুলোর প্যানেল রয়েছে। তারাও সকাল থেকে নানা জায়গায় প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণা চালানোর মাধ্যমে আসলে তারা তাদের কিন্তু ভোটগুলো চাচ্ছেন। আপনারা জানেন যে এবার আসলে যেহেতু 35 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জন্য রাকসু নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে। তারাও চাচ্ছে যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক এবং
সর্বোচ্চ যেন ভোটাধিকার প্রয়োগ করা হয় এবং তাদের ভোটের মাধ্যমে যেন তাদের ভিপি, জিএস, এজিএস সহ আরও যেসব পদে প্রার্থী দাঁড়িয়েছে তাদেরকে নির্বাচিত করবেন তারা। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী তারিফ, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। পর্যন্ত আমরা জানতে পেরেছি যে আজকে 12:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এবং বেলা 2:30টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করবে। তারপরে হয়তো তাদের যে প্রার্থীরা রয়েছেন তারা এখানে এসে তাদের যে মনোনয়ন ফর্ম সেটি জমা দেবে। এছাড়া সকাল থেকে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা সকাল থেকে কিছু আসছেন এবং তাদের মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। এই পর্যন্ত গতকাল মনোনয়ন বিধানসভা কার্যক্রম শেষ হয় এবং সব মিলিয়ে কেন্দ্র এবং হল সংসদ মিলিয়ে টোটাল 1162টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে বলে আমাদেরকে নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন। এর মধ্যে কেন্দ্রে 528টি এবং হল সংসদে 634টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া প্রার্থীদেরকে ডোপ টেস্ট করে ডোপ টেস্টের যে স্লিপ সেই স্লিপ সাথে অ্যাটাচ করে তাদেরকে এই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন এবং প্রার্থীরা সেই কাজটি করছেন। এর পাশাপাশি এই যে মনোনয়ন ফর্ম আজ যে জমাদান শেষ হওয়ার পরে 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর পরবর্তী যে 23 সেপ্টেম্বর কোনো প্রার্থী আপিল বা তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বলে আমাদেরকে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা দেখেছি যে গত 14 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যে মনোনয়ন বিতরণ ফর্ম কার্যক্রম সেটি একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে এবং শিক্ষার্থীরা তাদের এই উৎসবমুখর পরিবেশে এসে চাকসু ভবনে তাদের মনোনয়ন সংগ্রহ করেছেন এবং আজ তারা সর্বশেষ দিনে মনোনয়ন ফর্ম এসে জমা দিচ্ছেন এবং আশা করছি যে বিকাল 5টার আগে সবাই মনোনয়ন ফর্ম জমা দিবেন বলে আমরা এমনটি আশা করছি। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু ভবন থেকে মনোনয়ন ফর্ম জমা দেনের শেষ দিনের সর্বশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে টেকনাফে পাহাড়ের আস্তানায় আটকে রেখে মুক্তিপণ আদায় অভিযান চালিয়ে 11 ভুক্তভোগীকে উদ্ধার করেছে বিজিবি। মানব পাচারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে 12 জনকে। এই চক্রকে ঠেকাতে সব বাহিনীর সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের মেরিন ড্রাইভ, এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়ের অবস্থান। এই সুযোগকে কাজে লাগিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্রের কয়েকটি গ্রুপ। চক্রটি উচ্চ বেতনের চাকরির প্রলোভনে বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজনকে মালয়েশিয়ায় পাচার করছে। বিজিবি জানায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ হতে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচার ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এই সংঘবদ্ধ চক্রটি শাখা প্রশাখায় ও দলে দলে বিভক্ত হয়ে মানব পাচারে কাজ করছে। মূলত মিয়ানমারে বন্দি রেখে আদায় করছে মোটা অঙ্কের মুক্তিপণ। বেশিরভাগই আসলে মায়ানমারে বিক্রি করে দেওয়া হয় এবং তাদেরকে কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা নেওয়ার পরে তাদের প্রয়োজন ফুরিয়ে যায়। মালয়েশিয়া থেকে মূলত এই মানব পাচারের চক্রগুলো পরিচালনা করছে। এরই মধ্যে বিজিবি গত রোববার সাগরপথে মিয়ানমারের 100 নাগরিককে পাচারের সময় প্রতিহত করে এবং মানব পাচারকারী চক্রের 4 সদস্যকে আটক করে। এরপর বুধবার মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এবং বড়ইতলি এলাকা থেকে মানব পাচারকারী চক্রের 8 জনকে আটকের পাশাপাশি উদ্ধার করা হয় 11 জনকে। তারপরে টিয়া বসে আনা তো বসে হলো মালয়েশিয়ার পৌঁছানো পরে টিয়া লাগবে এরপরে নারা ঠান্ডা নদী গত বাইরে দিয়ে নদী তালামারি রাখে। গত 8 মাসে কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচারকারী চক্রের 62 জন সদস্যকে আটক করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার পেনসিলভেনিয়ায় গুলিতে নিহত 3 পুলিশ কর্মকর্তা, আহত আরও 2 জন, হামলাকারীর আত্মহত্যা। মুন্সিগঞ্জের সদরে শম্ভু হালদারকান্দি গ্রামে আকস্মিক ভাঙনে পদ্মায় বিলীন হয়ে গেছে 15টি বাড়ি। আর 3 বছরে অব্যাহত ভাঙনে গৃহহীন উপজেলার 2 শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে ক্ষতবিক্ষত গ্রামের পর গ্রাম। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙনের স্থানে দীর্ঘস্থায়ী বাঁধের পরিকল্পনা নেওয়া হয়েছে। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট।
তোমার পূজা তো আমরা যাইতে পারি না। 60 বছরের রেখারানী মল্লিক নিজের বাড়ির একাংশ এখন পদ্মার বুকে। স্বামী কাঠমিস্ত্রি কাশীনাথ মল্লিক জীবনে হাজারো বাড়ি বানালেও এখন নিজের বাড়ির বাকি অংশ বাঁচাতে তা ভেঙে সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কি করব, কোনো বাইরে দাম সেই সমর্থনা নাই, এখানে তো গিয়ে যে উড়ুন সেই সমর্থনা আমার নাই। পদ্মার ভাঙনের কবলে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলা বাজারের শম্ভু হালদারকান্দি গ্রামের ৭৮ পরিবার। ভাঙনের আশঙ্কায় গ্রামটির 4টি মন্দির ও 2টি মসজিদও। এছাড়া সর্দারকান্দি, মহেশপুর, নমকান্দি, ভূতারচর ও কালীরচর গ্রামের শতাধিক পরিবার রয়েছে ভাঙন আতঙ্কে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড পদ্মার তীরবর্তী এলাকায় বালুর বস্তা ফেললেও খোলা রেখেছিল 95 মিটার এলাকা, আর সেই খোলা অংশ দিয়েই নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে। এছাড়াও রয়েছে অবৈধ বালু উত্তোলনের প্রভাব। সব মিলিয়ে প্রশাসনের অবহেলায় শত কোটি টাকার সম্পদ এখন পদ্মায় বিলীন। অপরিকল্পিতভাবে কাটার কারণে কিন্তু নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়। এই নদীর গতিপথ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়। এখন এক 3বার ভাঙলো, এখন ভাঙলে আমরা কোথায় দাঁড়াবো এই ক্ষমতা আমাদের নাই। অন্য জায়গায় তাকায় উঠছি, আবার নদী যাইতে আছে। তবে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের। আমরা এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে চেষ্টা করছি যাতে এখানে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করা যেতে পারে, কারণ আমরা 2বার জিওব্যাগ ফেলার পরেও এখানে ভাঙন কিন্তু চলমান। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান সার্বক্ষণিকভাবে চলমান থাকবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 3 বছরে সদর উপজেলার পূর্ব রাখি থেকে বাংলা বাজারের মেঘনা পর্যন্ত 8.5 কিলোমিটার এলাকা পদ্মার ভাঙনের শিকার হয়েছে। গেল 3 বছরের অব্যাহত ভাঙনে 2 শতাধিক পরিবার এখন গৃহহারা, আর কয়েকদিনের ভাঙনে বাড়ি হারিয়েছেন অন্তত 15টি পরিবার। মুন্সিগঞ্জের শম্ভু হালদারকান্দি গ্রাম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 73, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 62, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 74। রাজশাহী বিভাগে বায়ুমান 112, যা সহনীয়, আর্দ্রতা 74। সিলেট বিভাগে বায়ুর মান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73%। খুলনা বিভাগের বায়ুমান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73। বরিশাল বিভাগে বায়ুর মান 69, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 59। রংপুর বিভাগের বায়ুমান 88, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 79। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 78, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 62 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 112। কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে 2 দেশের ওপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। বুধবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তিতে সই করেন। কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে 2 দেশের এই চুক্তি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। 2 দেশের কোনো একটি দেশ হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান। প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্র সই করেন বলে জানিয়েছে 2 দেশের সংবাদ মাধ্যম। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। আনুষ্ঠানিক এ চুক্তি 2 দেশের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে ধারণা তাদের।
কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে দেখা দেয় উদ্বেগ উৎকণ্ঠা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক জোট গঠনের উদ্যোগের আহ্বান জানায় ইরাক। এমন প্রেক্ষাপটে দুই মুসলিম দেশের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি ব্যাপক কৌশলগত গুরুত্ব বহন করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, এটি কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয়, বরং দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ইয়র্ক কাউন্টিতে এই ঘটনা ঘটে। হামলাকারী পরে নিজেও আত্মহত্যা করে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে এক অস্ত্রধারীর এলোপাতারি গুলিতে নিহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর 2:10 দিকে ফোন কল পেয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে 5 পুলিশ সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা কয়েকজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুরের পর পেনসিলভেনিয়ার 115 মাইল পশ্চিমে মেরিল্যান্ডের কাছে নর্থ কোডোরাস টাউনশিপ এলাকায় এক ব্যক্তিকে আদালতের একটি পরোয়ানা দিতে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি অনবরত তাদের উপর গুলি চালাতে থাকে। পরে হামলাকারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করে। স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি অন্তত 30 রাউন্ড গুলির শব্দ শুনেছেন। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ হিসেবে আরো ভালো করতে হবে। যারা মনে করে বন্দুক তুলে নেওয়া বা অস্ত্র হাতে নেওয়াই বিরোধ মেটানোর উপায়, তাদের পাশে দাঁড়াতে হবে। ঘটনার পর মেক্সিকান অভিবাসী অধ্যুষিত ওই এলাকা লকডাউন করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফিলাডেলফিয়ার মেক্সিকো কনসুলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং মেক্সিকান বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে ছড়িয়ে পড়েছে মগজ খেকো অ্যামিবার সংক্রমণ। এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 19 জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী রোগটিকে আক্রান্ত হয়েছেন 75 জন। এদের মধ্যে কয়েক মাসের শিশু থেকে শুরু করে বৃদ্ধ রয়েছেন। কেরালার স্বাস্থ্য বিভাগ জানায়, নিগলেরিয়া ফাউলেরি নামের এক অণুজীব এই রোগের কারণ, যা মানুষের মস্তিষ্কে ঢুকে স্নায়ুতন্ত্র আক্রমণ এবং টিস্যু ধ্বংস করে ফেলে। পুকুর, হ্রদ বা জলাশয়ের পানিতে সাঁতার কাটা বা গোসলের সময় নাক দিয়ে এই জীবাণু প্রবেশ করে। 2016 সালে রাজ্যটিতে প্রথম এই রোগ শনাক্ত হয়। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও রাজপথে জামায়াত সহ কয়েকটি ইসলামী দল। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি। রাজধানীতে আজ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। এ ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ অর্জিতা। খেলার সময়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।